আজকে আমরা শুনবো নয়নের অ্যাংজাইটির গল্প। নয়ন ছোট ছোট বিষয়কে বড় করে দেখে এবং তার ছোট ছোট বিষয়ের জন্য খুব টেনশন হয়। সারাদিন তার টেনশন এবং চিন্তার মধ্যে দিয়েই কাটে। অচেনা কোনো একটা ভয় তাকে যেন তাড়া করে চলেছে সারাক্ষণ। তার শুধু মনে হয় বড় কোনো বিপদ ঘটতে চলেছে। পরিবার নিয়েও তার অতিরিক্ত চিন্তা হয়, টেনশন হয়, মূলত তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে। বিভিন্ন রোগের ব্যাপারে তার অতিরিক্ত চিন্তা হয়। মনে হয় যে তার কোনো একটা বড় রোগ হয়ে গেছে। সন্তানের শরীর খারাপ, তার স্ত্রীর শরীর খারাপ নিয়ে তার অতিরিক্ত চিন্তা আসে। ব্যবসা নিয়ে যেমন চিন্তার কোনো শেষ নেই, রাতে ভালো করে ঘুম হয় না। তার মনে হয় সারাক্ষণ তার মাথার মধ্যে কোনো একটা চিন্তা টেনশন ঘুরে বেড়াচ্ছে, যে তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। মন সারাক্ষণ অস্থির থাকে, মনের মধ্যে কোনো শান্তি নেই। সারাক্ষণ বিরক্তি ভাব অনুভব করে, তার নিজের কাজেতে কোনোভাবেই মনোযোগ দিতে পারছে না। এই সমস্যার সাথে নয়ন কিভাবে মোকাবিলা করলো, আজকে সেটাই আমরা জানব। আজকের বিষয়টা যদি ইউটিউব আপনার কাছে পৌঁছে দিয়ে থাকে তাহলে অবশ্যই দেখবেন। আজকের বিষয়টা আপনি যখন শুনবেন আপনি নিজের সাথে কানেক্ট করতে পারবেন। দেখুন, ওভার থিঙ্কিং বহু মানুষ করে এবং ওভার থিঙ্কিং করাটা খুব একটা বেশি খারাপ বিষয় না। প্রত্যেকটা মানুষেরই ওভার থিঙ্কিং হয়, দুশ্চিন্তা হয়, টেনশন হয়, মানসিক চাপ থাকে। কিন্তু এর মাত্রাটা যখন অতিরিক্ত হয় এবং প্রত্যেক পদে পদে প্রত্যেক পদক্ষেপে তারা কিন্তু অনেক বেশি চিন্তা করে ফেলে, একটা 0% চিন্তাকে 100% কনভার্ট করে দেয়। এই যে মানসিকতা তৈরি হয়, এই যে একটা অভ্যাস তৈরি হয়, এই যে একটা প্যাটার্ন তৈরি হয়, আমরা বলতে পারি এটাকে একটা দুষ্ট প্যাটার্ন। এটা যখন তৈরি হয়ে যায় তখন তার প্রত্যেক মুহূর্তে মনে হয় যেন আমার কোনো একটা বিপদ আছে, আমার কোনো একটা যেন মনে হচ্ছে সমস্যা আসতে চলেছে, এবং সারাদিন কিন্তু তাদের মাথায় এটা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে কী ধরনের সমস্যা, কী ধরনের ভয়, কী ধরনের টেনশনে তারা ভুগছে তারা কিন্তু অ্যাকচুয়ালি পরিষ্কার করে বলতে পারে না। আমার কাছে খুব একটা ভালো স্ক্রিপ্ট নেই, আমি এখানেতে স্ক্রিপ্ট দেখে খুব একটা বেশি বলছি না, তাই ছোটোখাটো রিপিটেড ওয়ার্ড হতে পারে। কিন্তু আজকের বিষয়টা আপনাকে কানেক্ট করিয়ে দেবে যে আপনি কোথায় কোথায় মিস্টেক করছেন, ওভার থিঙ্কিং কোথায় কোথায় করে ফেলছেন, যেটা করাই আপনার উচিত নয়। আজকে আমি আমার কাউন্সিলিংয়ের অভিজ্ঞতা থেকে একটি বিষয়কে ডিসকাস করব এবং আজকের বিষয়টাতে আপনি বুঝতে পারবেন কোথায় কোথায় আপনার ছোটোখাটো মিস্টেকগুলো হচ্ছে। দেখুন, বর্তমানে আমি কাউন্সিলিং সেইভাবে করি না, তো কাইন্ডলি প্লিজ আমাকে ফোন বা মেসেজ করবেন, এটা আমার হাত জোর করে অনুরোধ। তো যাই হোক, বিষয়টা নিয়ে ডিসকাস করা যাক। নয়ন 35 বছরের একজন যুবক এবং নয়নের যে খুব একটা বেশি পারিবারিক সমস্যা আছে তা নয়। তার ফ্যামিলিতে 3 জন মানুষ, নয়ন নিজে, তার স্ত্রী এবং তার সন্তান। সারাদিন তার প্রচুর পরিমাণে অহৈতুক চিন্তা আসে, বিভিন্ন রকম দুশ্চিন্তা তার পেছনে তারা করে বেড়ায়। আর্থিক দিক থেকে যে নয়নের অবস্থা খুব একটা বেশি খারাপ তা নয়। ব্যবসা করে, ছোটোখাটো অনেকগুলো ব্যবসা আছে, তার মধ্যে একটি বড় ব্যবসা হচ্ছে তার মুদিখানার দোকান, এবং মুদিখানার দোকানের সেল যথেষ্ট ভালো। তার দোকানে কর্মচারী আছে এবং তারা কাজ করে। এখন তার যেটা বিষয় চলে যে তার লাইফটা মনে হয় যেন কোনো চাপের মধ্যে দিয়ে কাটছে। অ্যাকচুয়ালি তার লাইফে যে খুব একটা বেশি ঝুট ঝামেলা আছে তা নয়, কিন্তু সারাদিন কোনো না কোনো অজানা ভয় তাকে তাড়া করে বেড়ায়। কোনো একটা অজানা টেনশন তার মনের মধ্যে সবসময় চলছে। বুঝতে পারছে না যে এই চিন্তা, এই টেনশন কেন আসছে, এবং সারাদিন যেন একটা অস্থির ভাব তার মনের মধ্যে চলছে, রেসলেস সিচুয়েশন চলছে, মনে হচ্ছে যেন আমি শান্তি পাচ্ছি না। এটা নয়নের কাহিনী ততটাই কিন্তু আমাদের কাহিনী। আমাদের বহু মানুষের মনের মধ্যে কিন্তু এই ধরনের বিষয়গুলো চলে। বর্তমান অ্যাংজাইটি, ওসিডি, স্ট্রেস, টেনশন, ফোবিয়া, প্যানিক এবং বিভিন্ন ধরনের মানসিক যে সমস্যাগুলো আছে, মানসিক যে ডিসঅর্ডারগুলো আছে, সেগুলোতে কিন্তু আগের থেকে অনেক পরিমাণে বেড়েছে। কিন্তু আমরা বুঝতেই পারি না। কাউকে যদি বলা হয় যে ভাই তুমি এই ধরনের মানসিক সমস্যায় আছো, তারা বিশ্বাসই করে না। কোভিড হওয়ার পরে কিন্তু এই সমস্যাটা অনেক গুণ বেশি বেড়ে গেছে। আপনারা যদি সুযোগ পান তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে WHO রিপোর্ট আপনারা পড়তে পারেন, তাহলে বুঝতে পারবেন। আমরা অনেকেই ভাবি যে এই ধরনের অহেতুক টেনশন কেবলমাত্র আমাদের আছে, বিষয়টা সম্পূর্ণ ভুল। আমাদের আশেপাশে থাকা 10 থেকে 12% মানুষ যারা এই ধরনের সমস্যাতে অ্যাক্টিভলি ভুগছেন, ভালো তাদের মধ্যে সমস্যা আছে, কিন্তু তারা জানে না, তারা বুঝতে পারে না এবং তারা বিষয়টাকে বিশ্বাসও করে না। ভালো করে বিষয়টা শুনুন, তাহলে বুঝতে পারবেন নয়নের কী ধরনের টেনশন হয়, যাতে আপনি কানেক্ট করতে পারেন বিষয়গুলোকে, এবং কিভাবে নয়ন এই সমস্যা থেকে বেরোলো। পুরো বিষয়টাই আমি ডিসকাস করব। সকাল শুরু হয়, নয়ন সকালে উঠেই বিছানাতে বসে থাকে। তার প্রথমেই ভাবনা আসে, আজ দোকানে যদি যাই কাস্টমার যদি না হয়,
স্টার্ট হলো দিনটা, কিভাবে ভাবাটা শুরু হলো দেখুন, এটা কিন্তু একটা প্যাটার্ন এবং এটা কন্টিনিউ হয়। তাহলে নয়ন কী ভাবছে সকালবেলা ভাবছে যে দোকানে যদি যাই, যদি কাস্টমার না হয়। এই ছোট চিন্তা মুহূর্তের মধ্যে গভীর রূপ নিয়ে ফেলে। যদি কাস্টমার না হয় তাহলে ব্যবসা লস হয়ে যাবে, সঞ্চয় শেষ হয়ে যাবে, পরিবার অনাহারে থাকবে। নয়নের মনে বিভিন্ন রকম বিপদের ইঙ্গিত আসতে থাকে এবং ইতিমধ্যেই তার কিন্তু হাত পা ঘেমে যাওয়া শুরু হয়ে যায়। অস্থিরতা সকালবেলা থেকে শুরু হলো, কিন্তু নয়ন একবারও এটা ভাবলো না যে আমি যে চিন্তাটা করি, আমি যে বিষয়টা নিয়ে ভাবি, আদৌ কি আমার ব্যবসার সাথে সেই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু প্রতিদিন এই ধরনের চিন্তা তার আসতে থাকছে এবং প্রতিদিন এই অস্থিরতাটাকে অনুভব করছে, কিন্তু একবারও প্রশ্ন করছে না। তাহলে প্রথম স্টেপেতে আপনারা কি শিখলেন? যে প্রশ্ন করাটা উচিত। আমি যে চিন্তাটা করছি তার প্র্যাকটিক্যাল ইম্প্যাক্টটা কতটা সেটা বোঝা উচিত, মানে বাস্তবে ঘটছে কিনা। সকালে ব্রেকফাস্ট করার সময় তার আবার চিন্তা আসা শুরু হলো। রুটিটা একটু শক্ত, ভাবনা এলো যে এর ফলে আমার পেটটা খারাপ হবে না তো, গ্যাস অ্যাসিডিটি বাড়বে না তো। বিভিন্ন রকম বিশ্লেষণ করা শুরু করলো। পেট খারাপ হলে আবার সেই ডাক্তারের কাছে যেতে হবে, বেশ কিছুদিন ধরে গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, অতিরিক্ত খরচ হবে, কাজ মিস হবে, ব্যাস এবার যদি বড় কোনো রোগ ধরা পড়ে তাহলে তো সব কিছু শেষ। পেট খারাপ ঠিক না হলে তো আবার হসপিটালে ভর্তি হতে পারে, স্যালাইন নিতে হবে, কোন হসপিটালে ভর্তি হব, পরিবারকে কে দেখবে। নয়নের যে চিন্তা ভাবনা আছে তার সাথে অনুভূতিও এবার আসতে শুরু করলো, কারণ তার মাথা সিগন্যাল দিয়ে দিচ্ছে, ব্রেন সিগন্যাল দিচ্ছে বিপদ। অসহনীয় অস্থিরতা তার আস্তে আস্তে কিন্তু বেড়ে উঠছে। মাথায় হালকা হালকা ঘাম হচ্ছে, বুকটা ধরপড় করা শুরু করলো, মনটা চঞ্চল হয়ে উঠল। আমাদের এই ধরনের যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো কিন্তু আসার সাথে সাথেই আমাদের বডির রিয়াকশান করে। এবার যখনই সে টেনশন করা শুরু করলো তখনই সে একটা চাপ অনুভব করলো, খাওয়ার ইচ্ছাটা তার চলে গেল। সঙ্গে সঙ্গে এই বিষয়টাকে আবার বাড়িয়ে দিয়ে বলল যে দেখেছো, মনে হচ্ছে তো আজকে ঠিকঠাক যাবে না দিনটা। তার মানে সে চিন্তা করছে, নিজেই বলছে, নিজেই ভাবছে এবং নিজেই তার রেজাল্টকে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যে দিন খারাপ যাবে। ব্যবসার জন্য সে দোকানে গেল। দোকান খুলতে গিয়ে দেখলো একটু তালাটা গন্ডগোল করছে। আবার নয়ন টেনশন করা শুরু করলো, তালাটা গন্ডগোল করছে, যদি গড়বড় হয় তাহলে কি হবে, রাতে যদি না দিতে পারি, চোর যদি আসে, চুরি হয়ে গেলে তো সব মাল নিয়ে যদি চলে যায় তাহলে তো আমি দিয়ে লিয়া, পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে। তাহলে নয়ন কল্পনা করে ফেললো যে সকালবেলা তালাটা গন্ডগোল করছে, একটু সারাটা দিন আছে, এই তালাটা পরিবর্তন করা সম্ভব, কিন্তু সে সেটা করলো না। সে কিন্তু আরও জটিলভাবে বিষয়টাকে নিয়ে ভাবতে শুরু করলো। দোকানেতে গিয়ে আবার অস্থিরতা শুরু হলো। প্রথম কাস্টমার এলো, কাস্টমারকে পয়সা করি, কাস্টমার যখন এসেছে তখন বলেছে আমার পয়সা করি আমি নিয়ে আসতে ভুলে গেছি। কিন্তু তার দৈনিক কাস্টমার, সে জিনিসপত্র নিয়ে গেল। তার মাথায় চিন্তা হলো যে কাস্টমার যদি এইভাবে পেমেন্ট করে, 2 ঘন্টা পরে এসে পেমেন্ট করে দিয়ে যাচ্ছে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। কিছুদিন পরে যদি আরও কিছু এই ধরনের কাস্টমার বাড়ে এবং তারপরে দেখা গেল 2 মাস বাদে 3 মাস বাদে পেমেন্ট করছে, আমার ধার দেনা যদি বেড়ে যায় তাহলে তো হয়ে গেল। ব্যাংক লোন কী করে শোধ করব? জীবন তো একদম অসহনীয় হয়ে উঠবে। আমার ধারে ব্যবসা চলে গেলে তো ব্যবসা টিকবে না। এমন চলতে থাকলে কিন্তু আমার ব্যবসা ডুবে যাবে এবং সঙ্গে সঙ্গে তার হাত পা ঠান্ডা হয়ে যেতে থাকবে। দেখুন চিন্তা ভাবনা আসছে, বডি রিয়াকশান দিচ্ছে, তাহলে শরীরের এই অস্থিরতা আবার শুরু হয়ে গেল। তাহলে নয়ন যে চিন্তা ভাবনাগুলোকে কন্টিনিউ করছে, আপনি ভেবে দেখুন আপনি এই ধরনের চিন্তা ভাবনাগুলোকে কন্টিনিউ করেন কিনা। কোনো অহেতুক চিন্তা যেগুলোকে নিয়ে ভাবার দরকারই নেই, যেগুলো হেসে উড়িয়ে দেওয়া সম্ভব, সেগুলোকে আপনি করছেন না, যেরকম নয়ন করছে না। ফোন এলো দোকানেতে যখন ছিল যে তার বাচ্চার একটু সর্দি হয়েছে। সর্দির কথা শুনেই নয়নের মনের মধ্যে টেনশন বাড়তে থাকলো যে সর্দি হয়েছে, এই তো 2 দিন আগে সর্দি গেল। নয়নের বাচ্চাটার বয়স মাত্র 5.5 বছর। তো এই বয়সেতে সর্দি কাশি জ্বর হতেই পারে, আবহাওয়া পরিবর্তনের জন্য বারবার হয় বাচ্চাদের। তার মাথা আবার বিশ্লেষণ করা শুরু করলো, হাসপাতাল, যদি বড় কিছু হয়ে যায় প্রচুর টাকা খরচা হবে, পরিবার তো ধ্বংসের মুখে চলে যাবে। বুকেতে সর্দি বসে গেল না তো, কিছুদিন আগে সর্দি হয়েছিল আবার হলো কেন, সর্দিটা বারবার হচ্ছে, নাকি অন্য কোনো বড় রোগ হয়েছে ধরা পড়ছে না। আমার সন্তানটাই শুধু ভোগে, অন্যের সন্তান তো বেশ ভালোই আছে। মনের মধ্যে অস্থিরতা ততক্ষণে
আরও বেড়ে গেছে। তার মনের মধ্যে অস্থিরতা চলছে যে বাড়ি কখন যাব, ডাক্তার দেখাতে হবে, ডাক্তার কি বলবে, মনে হয় রক্ত টেস্ট দেবে। বিপদের কথাগুলো এমনভাবে মাথায় আসছে, মনে হচ্ছে যেন বিপদ একদম সামনে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু বড় ইম্পর্টেন্ট জায়গা। আমরা যখন চিন্তাগুলো করি মনে হয় যেন বিপদটা আমার সামনেই দাঁড়িয়ে আছে, এক্ষুনি ঘটবে। এবং আমার জীবনে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে যেগুলো ঠিকঠাক নয়। সেই সাথে সাথেই তার নিঃশ্বাস জোরে জোরে পড়তে শুরু করলো, বুকটা যেন চাপ হয়ে আসলো, মাথাটা যেন ভার হয়ে আসলো, অতিরিক্ত তার একটা যেন ঘাম হতে শুরু করলো, অতিরিক্ত যেন একটা বিরক্ত ভাব হতে শুরু করলো। আপনি এবার চিন্তা করুন, নয়ন তার সন্তানের সর্দি হয়েছে তার স্ত্রীর মুখে শুনে কি ধরনের রিয়াক্ট করছে। আমরা কি এই ধরনের করি না নিজের ছোট্ট শরীর খারাপের জন্য? প্রশ্ন করুন যে এই রিয়াকশানটা কতটা বাস্তব না অবাস্তব চিন্তা ভাবনা করছেন। আমি বলে দেবো পরে যে আপনাকে কি করতে হবে না করতে হবে, এভরিথিং, কীভাবে এই চক্রটাকে ভাঙবেন। নিজের শরীর খারাপ নিয়েও নয়ন চিন্তা করছে, নয়নের টেনশান করলো, হাত যখন হালকা কাঁপতে শুরু করলো তার মধ্যে আবার চিন্তা ভাবনা শুরু হয়ে গেল, হাতটা কাঁপতে শুরু করলো, নার্ভের প্রবলেম না তো, নাকি কোনো হার্টের প্রবলেম হয়েছে? হার্ট অ্যাটাক হলে তো মৃত্যু অবধারিত। এখন হার্টের যদি প্রবলেম হয় তার খরচাও সেরকম, স্টেন বসাতে হবে নাকি? বিভিন্ন রকম নার্ভের সমস্যা নিয়ে চিন্তা করতে থাকলো, গুগলে সার্চ করতে থাকলো, বিভিন্ন আনওয়ান্টেড ভিডিও যেগুলো দেখার প্রয়োজনই নেই সেগুলোকে দেখতে শুরু করলো। সে ভাবছে আমি নিজে দৌড়ে যাব ডাক্তারের কাছে নাকি বাচ্চাটাকে নিয়ে যাব। আবার ভাবতে শুরু করছে যে আচ্ছা ইসিজি তো করেছিলাম, ইসিজি রিপোর্ট তো ঠিকই ছিল, কিন্তু সেটা 20 দিন আগে, এখন প্রবলেম হলো না তো। হার্ট কিন্তু আমাদের তেমনটা নয়, 20 দিন আগে আপনি ইসিজি করেছেন, ডাক্তারকে দেখিয়েছেন, কার্ডিওলজিস্টকে দেখিয়েছেন, তিনি বলেছেন সব ঠিক আছে, তাও আপনার মনে হচ্ছে কোনো না কোনো জায়গা থেকে গন্ডগোল হচ্ছে। আবার ভাবতে শুরু করলো আচ্ছা প্রেশারটা বেড়ে গেল না তো, প্রেশার বেড়ে গেলে তো এই ধরনের সমস্যা হয়, নাকি প্রেশার কমে গেল, এক্ষুনি বেড়ে গেল ভাবছে, এক্ষুনি কমে গেল ভাবছে, হাত পা কাঁপতে থাকছে। কিন্তু আদৌ এই যে সমস্যাটা হচ্ছে কিসের জন্য? টেনশানের থেকে হচ্ছে। আমরা এটা ভাবতেই পারি না, আমাদের ব্রেনেতে এটা সেট হয়ে আছে আমাদের রোগ হলেই শুধুমাত্র শারীরিক সিমটমস হয়, তা নয়, আমাদের টেনশান হলে আরও বেশি শারীরিক সিমটমস হয়। রাস্তায় হাঁটতে হাঁটতে যাওয়ার সময় যখন একটা বাচ্চা ছেলে দূরে খেলা করছিল, তো খেলা করতে করতে সে একটা ইট ছুঁড়েছে, তো ইটটা কোনো কারণেতে নয়নের পায়ে এসে লেগেছে। এবার নয়নের পায়েতে যখনই লেগেছে নয়ন পায়ের দিকে তাকিয়ে ভাবছে যে আরে ইটটা পায়ে এসে লাগলো, তার মানে আমার দিনটাই খারাপ, সকাল থেকে ভালো যাচ্ছে না। রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি খুব দ্রুত তার সাইড দিয়ে চলে গেল, বাইকটা বার করবে সেই সময় এই ঘটনাটা ঘটার ফলে সে ভাবছে যে বাইক নিয়ে যে বাড়ি যাব, আমার বাইক অ্যাক্সিডেন্ট হবে না তো? অ্যাক্সিডেন্ট হলে কি হবে, তাহলে তো মুশকিল, যদি কেউ না নিয়ে যায় হসপিটালে। তারপরে চিন্তা কোথা থেকে কোথায় যাচ্ছে ভাবুন, একটা চিন্তার থেকে আর একটা চিন্তা, আর একটা চিন্তার থেকে আর একটা চিন্তা। যাই হোক, নয়ন বাড়ি গেল, দেখলো ছেলের সর্দিটা তেমন কিছু না, তার ওয়াইফ বললো যে হালকা হাঁচি কাশি হচ্ছিল, ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, ডাক্তারবাবু ওষুধ বলেছে, আমি দিয়ে দিয়েছি, টেনশানে কিচ্ছু নই। কিন্তু নয়ন তার মাঝখানে কি করলো, অতিরিক্ত চিন্তা করে ফেললো। এই যে প্যাটার্ন, এটাকেই ভাঙতে হবে, এটা প্রশ্ন করতে হবে নিজেকে যে আমি কি করছি, বাবাটা উচিত না উচিত না, এটাকে গুরুত্ব দেওয়া উচিত না উচিত না, নাকি নিজের কাজ করা উচিত। দুপুরে ভাতটায় যখন তাকে ওয়াইফ তার খেতে দিল, একটু শক্ত একটু ঠান্ডা, ওয়াইফ বলল যে আজকে ছেলেটা শরীরটা খারাপ ছিল, তাকে দেখতে গিয়েই হয়তো তরকারি ভালো করে করতে পারেনি। নয়ন চিন্তা করতে শুরু করলো যে এটা কি ফ্রিজে রাখা ভাত। ওয়াইফকে জিজ্ঞেস করলো ফ্রিজে রাখা ভাত নয় তো, কারণ তার মাথায় চিন্তা আসছে ফ্রিজে রাখা ভাতকে যদি ফুড পয়জনিং হয়ে যায়। আপনি চিন্তা করতে পারছেন কত গভীরে গিয়ে একটা মানুষ চিন্তা করছে। ব্যবসায় আপ ডাউন হয়, অ্যাকাউন্ট চেক করেছে, একটু পয়সা কড়ি কম আছে, কারণ মাসের শেষের দিকে চিন্তা আসছে যে ব্যবসার যদি লস হয়ে যায়, দিউলিয়া যদি হয়ে যায়, বাড়ি তো বিক্রি করতে হবে, টাকা পয়সার অবস্থা খুব খারাপ। ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করছে, টেনশান করছে। প্রতি মাসেই এমনটা হয়, মাসের শেষের দিকে একটু ব্যাংক ব্যালেন্স কম থাকে, এটা স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটা মানুষের ব্যাপার। কিন্তু নয়ন সেইভাবে ভাবছে না, সে ভাবছে যে ব্যবসা উঠেই যাবে। একদিন নয়নের স্ত্রী হঠাৎ করে ফোন করলো, বললো যে বাড়ির ফিউজটা না কেটে গেছে, বাড়ি অন্ধকার হয়ে গেছে। খুব ধীরে শান্তভাবে নয়নকে জানিয়েছিল, কিন্তু নয়ন বিষয়টাকে বিশ্লেষণ করা শুরু করলো। কীভাবে শর্ট সার্কিট হয়ে গেল, কোনো জায়গা থেকে প্রবলেম হয় নাই তো,
ফিউজটা উড়ে গেছে, নিশ্চয়ই শর্ট সার্কিট হয়েছে। বাচ্চাটাকে আবার ফোন করে তার ওয়াইফকে বললো বাচ্চা যেন এদিক ওদিক না যায়, কোনো জিনিসে না হাত দেয়। তো নয়নের ওয়াইফ বললো কেন? বলছে না, শর্ট সার্কিট হতে পারে। সে বসে বসে এবার বিভিন্ন রকম টেনশন করতে শুরু করছে। খানিকক্ষণ বাদে নয়নের ওয়াইফ ফোন করে বলল যে নয়নের শালা এসেছিল, অর্থাৎ তার ওয়াইফের দাদা এসেছিল। সে এসে তারটা ঠিক করে দিয়েছে, ফিউজটা উড়ে গেছিলো, আবার লাইন চলে এসেছে। কিন্তু নয়ন কি ভাবতে শুরু করলো? তার সন্তানের বিপদ নিয়েও ভাবতে শুরু করলো। তাহলে ছোট ছোট বিষয়কে বড় করার যে প্রবণতা, তার মানে কি ধরনের, বুঝতে পারছেন? তাহলে কত বড় একটা মানুষ এটা ভাবতে পারে। এই যে ভাবছে, এটা কি তার প্রবণতা? না, এটা আমরা অফিসে গিয়েও ভাবি, বস কি বলবে, কি হবে না হবে, কিছু হবে না, আমরা অনেক বেশি বড় ভেবে ফেলছি। নিজের মাথাটা ব্যথা করতে শুরু করেছে নয়নের বিকেলবেলা। সামান্য ব্যথা, সারাদিন টেনশন করেছে, ওয়েদার খারাপ, বৃষ্টিতে ভিজেছে। তার মাথায় চিন্তা আসছে টিউমার নয় তো? কিছুদিন আগে তার দোকানের পাশের দোকানদার যিনি আছেন, তার কোনো এক রিলেটিভের মাথায় টিউমার হয়েছিল, মৃত্যু হয়েছিল, সেই খবর নয়ন শুনেছিল। তার মাথায় টেনশন আসছে, টিউমার নয় তো একটা সিটি স্ক্যান করে নিলে হয় না তো? সে ভাবছে যে আমি একটা ডাক্তার দেখাবো, মাথার একটা সিটি স্ক্যান করার দরকার। চিন্তা ভাবনা তাকে আরও গ্রাস করে ফেলছে। সন্ধ্যায় বেলায় সে বসে আছে, আজকে তার দিনটা খারাপ, মনটা খারাপ। সে ভাবছে যে আমার জীবনটা প্রায় ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে, এত টেনশন আর ভাল লাগছে না, এত বিপদ আর ভাল লাগছে না। অন্য মানুষকে দেখছে আর ভাবছে সবাই খুশি আছে, আমি খুশি নেই। রাতে ঘুমের সব প্রবলেম হচ্ছে, কারণ সারাদিন টেনশন করছে বলেই ঘুমের সমস্যা হচ্ছে। সে চোর চুরি করে নিয়ে যাবে সেই চিন্তা আসছে। কিন্তু তাদের বাজারেতে রাতে নাইট গার্ড আছে, কেউ চিন্তা করছে না, কিন্তু নয়ন চিন্তা করছে। পরের দিন শুরু হলো, আবার সেই টেনশন, আবার সেই চক্র, কন্টিনিউ কিন্তু চলতে থাকছে। হঠাৎ করে নয়নের ছেলেবেলাকার এক বন্ধুর সাথে দেখা হলো। বন্ধু তাকে দেখে বলল যে তোকে দেখে কিরম মনে হচ্ছে যেন টেনশানে আছিস, চোখ মুখ এরকম শুকিয়ে গেছে, কিসের টেনশন করছিস? নয়ন থমকে গেল। সবাই জিজ্ঞেস করে যে নয়ন তোর কি শরীর খারাপ হয়েছে? কিন্তু নয়নের বন্ধু জিজ্ঞেস করলো তোর কি কোনো টেনশন হচ্ছে, এরকম চোখ মুখটা শুকিয়ে ফেলেছিস, কি টেনশন করছিস বলতো? নয়ন বলল যে এই আমার সমস্যাটা তার মানে বুঝতে পেরেছে। বন্ধুর নাম অসীম, সে একজন যোগা ট্রেনার, যথেষ্ট অভিজ্ঞ। বলল তুই একটা কাজ কর, তুই টেনশন চিন্তা করছিস, কি করছিস বলতো? একটা চায়ের দোকানে গল্প করতে করতে নয়ন সব কথা বলল। নয়নকে অসীম বলল তুই আজকে রাত্রিবেলা সন্ধ্যেবেলা আমার বাড়িতে চলে আয়। সন্ধ্যেবেলা নয়নের যোগা সেন্টারেতে চলে গেল। দেখলো নয়ন যোগা সেন্টারে গেল অসীমের, দেখলো যে অসীমের সাথে সাথে আর একটা অসীমের বন্ধু আছে, এবং তিনি হচ্ছেন একজন সাইকোলজিস্ট। সমস্ত বিষয়টা নয়নের শুনলো। নয়নের শোনার পরে অসীমকে বলল যে দেখ অসীম, ওকে কিছু যোগা প্রাণায়াম দেখা যেগুলো মেন্টাল হেলথকে বুস্ট করবে। এবং অসীম তাকে বসে ভালো করে সমস্যাগুলোকে বুঝিয়ে দিল কিভাবে প্রশ্ন করবে। চিন্তাগুলো আসলেই প্রথমে তাকে জিজ্ঞাসা করতে বলল যে আমার যে চিন্তাগুলো আসছে কতদিন ধরে আসছে? দীর্ঘদিন ধরে যদি এসে থাকে তাহলে সমস্যা হচ্ছে না কেন? তাহলে কি এই চিন্তাগুলো মিথ্যা? আমি কি এগুলোকে সত্যি ভাবছি? প্রশ্ন করতে শুরু করলো নয়ন। এছাড়া নয়নকে বললো যে যা চিন্তা ভাবনা আছে সমস্ত লিখে ফেলার পর তাকে ভাবা যে আমি যে চিন্তাটা করছি, আমার যে চিন্তাটা আসছে, এটা কতটা বাস্তব, কালকে, আগের দিন, 1 মাস আগে এসেছে, তাহলে তাতে কি হয়েছে? ডিপ ব্রিথিং করা, 4 সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস নেওয়া, 4 সেকেন্ড ধরে রাখা, আবার 4 সেকেন্ড ধরে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাসটা ছেড়ে দেওয়া, 4 সেকেন্ড রিল্যাক্স অনুভব করা, আবার 4 সেকেন্ড নাক দিয়ে শ্বাস নেওয়া, 4 সেকেন্ড ধরে রাখা, আবার 4 সেকেন্ড ধরে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছেড়ে দেওয়া। এইভাবে 5 মিনিট করে সকালবেলা, বিকেলবেলা, সন্ধেবেলা, রাত্রিবেলা ডিপ ব্রিথিং করতে বলল। পুরো বিষয়টা বোঝালো, কাউন্সিলিং করলো যথেষ্ট ভালো করে, এবং বললো যে একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতে, হালকা কিছু মেডিসিনের প্রয়োজন থাকলেও থাকতে পারে, ডাক্তারও বলে দেবে। অসীমের পরিচিত এক সাইকিয়াট্রিস্ট ছিল, তার কাছে নয়ন গেল, কিছু মেডিসিন দিল, মেডিসিন খেতে শুরু করেছে, যোগা করতে শুরু করেছে, প্রাণায়াম করতে শুরু করেছে। যোগা প্রাণায়াম করার সময় তার প্রবলেম হচ্ছে, করতে পারছে না ঠিক করে, বুকে টান লাগছে, সমস্যা হচ্ছে একটুখানি, কারণ যে কোনো এক্সারসাইজ করার সময় প্রথম দিকে তো একটু সমস্যা হবেই। কিন্তু এই বিষয়টাকে নয়ন ভাবতে শুরু করলো, ওরে বাবা হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো, ওরে বাবা শ্বাস বন্ধ করছি, কিছু সমস্যা হয়ে যাবে না তো। তাকে অসীমের বন্ধু বলেছিল যে প্রত্যেক দিনকে 40 থেকে 45 মিনিট একদম দ্রুত গতিতে হাঁটতে। সে হাঁটতে হাঁটতে ভাবছে যে এত হাঁটছি, ঘাম হচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো।
কিন্তু নয়নের একটাই পজিটিভ জিনিসে ছাড়িনি, বারবার কনফিউজ হয়ে গেছে, অসীমকে ফোন করেছে, অসীম বুঝিয়েছে, আবার কনফিউজ হয়েছে, আবার ফোন করেছে, আবার বুঝিয়েছে, বারবার বোঝানোর পরে ধীরে 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 ডাক্তারের কাছে মেডিসিন খেতে খেতে এবার নয়ন বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি আমার যে ভয়টা সেটা প্র্যাকটিক্যাল নয়। যখন নয়নের কাছে দীর্ঘদিনের একটা খাতা তৈরি হয়েছে, যে প্রতিদিন চিন্তাগুলোকে লিখেছে এবং দিনের শেষে লিখেছে যে কোথায় এত চিন্তা করলাম, কিছু তো ঘটলো না, প্রতিটা চিন্তাকে মিলিয়েছে। আমার যে চিন্তাটা আসছে, নয়নের যে চিন্তাটা আসছিল, নয়ন কী করছিল সেই চিন্তাটা লিখছিল। আচ্ছা, হার্ট অ্যাটাক হতে পারে, কেন হবে, কী কারণে হবে, এতদিন তো হার্ট অ্যাটাকের চিন্তা করেছি। হার্ট অ্যাটাকের চিন্তা করা, হার্ট অ্যাটাক হয় এক জিনিস না, আমি অতিরিক্ত ভেবে ফেলছি, আমার কি করার দরকার, কাজে মন দেওয়ার দরকার। নয়নের চিন্তা এসেছে কিন্তু নয়ন কাজে মন দিচ্ছে। ধীরে ধীরে নয়ন চিন্তাগুলোকে হাসি মুখে নেওয়া শুরু করেছে। সকালবেলা মেডিটেশন করে, যোগা করে, প্রাণায়াম করে, বিকেলবেলা 40 মিনিট হাঁটে কন্টিনিউ। 3 মাস করার পরে তার এখন আর হাত পা কাঁপে না। এবং সবথেকে বড় জিনিস, যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন সাইকিয়াট্রিক, উনি মেডিসিনগুলোকে কমিয়ে দিয়েছে। তাকে নয়নকে বলেছে যে নয়ন তুমি এখন এক্সারসাইজ করছো, তোমাকে আর মেডিসিন খেতে হবে না। একটি মেডিসিন দিয়েছে, বলেছে এই মেডিসিনটা খাবে, 3 মাস বাদে আসবে, হয়তো এই মেডিসিনও বন্ধ হয়ে যাবে। নয়ন এখন বুঝতে পারছে যে ইয়েস, মেডিটেশন করার ভালো ফলাফল আছে, যোগা করার ভালো ফলাফল আছে, কিন্তু তার আগে সে বিশ্বাস করতো না। যোগা আমাদের ধৈর্য বাড়াতে সাহায্য করে, যোগা আমাদের এক জায়গায় বসে থাকতে সাহায্য করে। আমাদের যখন শ্বাস নেওয়া শ্বাস ছাড়ার যে ব্যায়ামগুলো আছে সেগুলো যখন আমরা করি, তখন আমাদের ধীর স্থির হওয়ার জন্য যেটা দরকার সেটা কমপ্লিট হয়ে যায়, আমরা ধীর স্থির হয়ে যাই। আমরা যখন শান্ত হয়ে যাই তখন আমাদের অস্থিরতা এমনিতেই কমতে থাকে। আমরা যখন হাঁটি তখন আমাদের যে হরমোন লেভেলগুলো আছে, যেগুলো আপ ডাউন করছে, সেগুলো নর্মাল স্টেজেতে আসে। আমাদের যে হাত পা ঘামার, টেনশান করা প্রবণতা যেগুলো আছে, আমাদের কর্টিসল, আমাদের অ্যাড্রিনালিন, আমাদের এন্ডোরফিন, এই হরমোনগুলো, গাবা, এগুলো অনেক বেটারভাবে পারফর্ম করা শুরু করে। কিন্তু আমরা এক্সারসাইজ করি না, আমরা যোগা করি না, আমরা প্রাণায়াম করি না। ধীর স্থিরভাবে যদি আপনি প্রাণায়াম করতে পারেন, বিশেষ করে অনুলোম বিলোম যদি করতে পারেন প্রতিদিন 10 মিনিট সকালবেলা এবং বিকেলবেলা, আপনি শান্ত হয়ে যাবেন। নয়ন এখন কি করছে, চিন্তাগুলো আসলেই হেসে উড়িয়ে দিচ্ছে এবং নয়ন একটাই মন্ত্র মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছে, যা হবে দেখা যাবে, কিছুই তো এতদিন হয়নি, নিজের মতো চলো, টেনশানগুলো আসলে হেসে উড়িয়ে দাও। এবং নয়ন তার সাথে আরও একটি কথা অসীমের পালন করে, যে নয়ন আর রোগের ভিডিও দেখে না, তার চিন্তা আসলে গুগলে সার্চ করে না, তার চিন্তা আসে সার্চ কর দেখ, কিন্তু সে করে না। তাকে শক্তভাবে এই পরিবর্তনটা করতে হয়েছে। এবং নয়নের এক্সারসাইজ করতে ভালো লাগতো না, যোগা করতে ভালো লাগতো না, প্রাণায়াম করতে ভালো লাগতো না, কিন্তু সে রেগুলার করা শুরু করেছে। তার অস্থিরতা লেগেছে, বিরক্ত লেগেছে, কিন্তু সে এটা ছাড়েনি, সে ডিসিপ্লিনটা মেনটেন করেছে। আপনিও যদি ডিসিপ্লিন মেনটেন করেন, আপনি যদি আপনার চিন্তাগুলোকে লেখেন এবং তার যুক্তিগুলো লেখেন, আপনার মাথায় চিন্তা আসছে আমার বাড়িতে ফিউজ উড়ে গেছে, আগুন লেগে যেতে পারে, কেন লেগে যাবে? যার যার বাড়িতে ফিউজ উড়ে যায় তার বাড়িতে আগুন লেগে যায়। আমি দূরে গেলে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবো, কেন মারা যাবো? দূরে গেলেই মারা যাবো কেন? বাড়িতে বসে আমি মারা যেতে পারি তো। দূরেতে কি অক্সিজেন কম? নাকি দূরেতে গেলে এমন কোনো বিষয়বস্তু আছে যেটা আমার হার্টের মধ্যেই প্রবলেম করবে? তা তো নয়। নাকি আমি এমন জায়গায় থাকি যেখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টার আছে, আমি দূরে গেলেই সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টার থেকে আমার সমস্যা হয়ে যাবে? তা তো নয়। আমি অতিরিক্ত ভেবে ফেলছি। আমার যে ভাবনাগুলো আছে সম্পূর্ণ লজিকবিহীন চিন্তা, অর্থাৎ যুক্তিবিহীন চিন্তা, অবৈধ চিন্তা। এটাকে আমার মানার দরকার যে হ্যাঁ, আমার অ্যাংজাইটি আছে, আমার ওসিডি আছে, আমার প্যানিক ডিসঅর্ডার আছে, আমি অতিরিক্ত ভয় পেয়ে যাই, আমি অতিরিক্ত টেনশন করে ফেলি, যার ফলে সমস্যাগুলো হয়। এটাকে নিজে আগে বলার দরকার, নিজে বোঝার দরকার, নিজে মানার দরকার যে হ্যাঁ, আমার অতিরিক্ত টেনশন হয়। বড় কোনো রোগ নেই রে ভাই, কোনো বিপদ হয়নি, কোনো বিপদ হবে না। ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট সব ওকে, কেন বিপদ ঘটবে? এটাকে ইনসিওর করা। ছোট ছোট বিষয় যেগুলো আছে চিন্তা, সেগুলোকে উড়িয়ে দেওয়া, ঠিক আছে যখন যেটা হবে দেখা যাবে। বারবার চিন্তাগুলোকে লিখে ফেলে যে আমার কি চিন্তা আসছে, আচ্ছা অমুক চিন্তা আসছে, আচ্ছা এই যে চিন্তাটা আমি লিখলাম, এই চিন্তাটা কি আমার যেটা আসছে সেটা জীবনে প্রথম এলো নাকি আগেও এসেছে? যদি মনে হয় হ্যাঁ আগে এসেছে, এই উত্তরটা আসে, তাহলে আপনি জিজ্ঞেস করুন তাহলে আগে ঘটনাটা ঘটেনি কেন? আগে তো 2000 বার চিন্তা এসেছে, কিছু ঘটলো না কেন? এই চিন্তায় 300 বার এসেছে, কিছু ঘটেনি কেন? তাহলে এখন ঘটবে কেন? তার মানে একটা ফেক চিন্তা, আমার ওই প্র্যাকটিসের কারণে তৈরি হয়েছে, দুষ্টু চক্রের কারণে তৈরি হয়েছে। তাহলে এটাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেকে শান্ত করো, আবার ডিপ ব্রিথিং করুন। একটু ডিপ ব্রিথিং করার পরে রিল্যাক্সে ছেড়ে দিন, একটু হেঁটে আসুন, ঘুরে আসুন, একটু জল খান, লোকের সাথে কথা বলুন, একটু গান চালিয়ে শুনুন, কিন্তু আপনি কোনো রোগের ভিডিও দেখবেন না।
রোগের ভিডিও দেখবেন না। আবার বলছি, রোগের ভিডিও দেখবেন না। আর প্লিজ, ইচ্ছা থাক না থাক, আপনি যোগা করুন, প্রাণায়াম করুন, মেডিটেশন করুন এবং এক্সারসাইজ করুন, ডেলি হাঁটুন। আমি চেষ্টা করছি একটি যোগা ক্লাস স্টার্ট করার। কিভাবে স্টার্ট করব আমি এখনও প্ল্যানিং করিনি, যখন করব অবশ্যই বলবো। তাতে কিন্তু আপনারা ইনভলভ হতে পারবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমার প্ল্যানিং আছে, আমি দেখব। কিন্তু বর্তমানে আমি আর কাউন্সিলিং করি না, তাই প্লিজ কাইন্ডলি ফোন করবেন না। যাদের যাদের মানসিক সমস্যা হচ্ছে, যারা মানসিক সমস্যার মধ্যে ভুগছেন, তারা প্লিজ কাছাকাছি দেখান, যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে, মেডিসিন খান, কাউন্সিলিং করুন, এক্সারসাইজ করুন, ঘুরুন, মানুষের সাথে কথা বলুন, হাসুন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই টেনশান যেটা আপনি করছেন সেটা যে মিথ্যা, এটাকে বিশ্বাস করা শুরু করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।